উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 18। বউকে ছাড়া ওজান চৌধুরী এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারবে না। আর তার বউকে সে কখন আদরে রাখবে বা কখন শাসন করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। এই জন্য অন্য কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস ওজান চৌধুরী কোনোদিন নিবেও না, শুনবেও না। কথাটা বলে আর এক মুহূর্ত থমকে না দাঁড়িয়ে থেকে গটগট করে কক্ষ ত্যাগ করলো ওজান। দুপটা পা ফেলে মৌকে নিজের রুমে নিয়ে এসে সাবধানে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো কথা না বলে সোজা মৌয়ের গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌয়ের ঘুমন্ত শরীরটা খানিকটা নড়ে চড়ে উঠল। ওজান মাথা তুলে এক পলক তার মুখটা দেখল। তারপর আবারও তীব্র অনুশোচনায় গলার কাছে মুখ গুজে দিয়ে অসহায় স্বরে আওড়ালো, আই এম রিয়েলি সরি মাই লিটল পিচি, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই তোমাকে এভাবে হার্ট করতে চাইনি জান। আমি জানতাম না আমার এই পিচ্চি বউটা ভেতরে ভেতরে এত কষ্ট পাবে। ওজান নিজের সকালের বেপরোয়া আর কটুকাণ্ডের জন্য প্রচণ্ড অনুতপ্ত। সে নিচু হয়ে মুখ তুলে মৌয়ের ফর্সা মুখের দিকে তাকিয়ে রইল। পরম ভালোবাসায় নিজের গালটা মৌয়ের গালে ঘেঁষে নিল। কিন্তু তার খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেয়ে মৌয়ের গালে এক অদ্ভুত সুরসুরি লাগলো। এতে মৌ মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। সে আসলে ঘুমোচ্ছে না, জেগে আছে, কিন্তু উজানের সাথে কথা না বলার জেদে চুপচাপ ঘুমিয়ে থাকার ভান করে আছে। কারণ উজানের সাথে কোনোভাবেই সে কথা বলতে নারাজ। উজান হঠাৎ মৌয়ের থুতনিতে আলতো করে পিচ্চি ডাক দিল। পিচ্চি, এই পিচ্চি, প্লিজ একবার চোখ খুল না। আমি সত্যি বলছি, লাইফে আর কোনোদিন তোমার সাথে এমন বিহেভিয়ার করব না। আমি তো জাস্ট রাগের মাথায় ওসব বাজে কথা বলে ফেলেছিলাম। কিন্তু মৌ তবুও চোখ খুলল না। বার কয়েক টাকার পরেও যখন ওপাশ থেকে বিন্দুমাত্র রেসপন্স এলো না, তখন উজান আবারও আদরের কথাই বলল, পিচ্চি, আমি খুব ভালো করে জানি তুমি জেগে আছো, আমার উপরে অভিমান করে আছো, তাই না? সরি জান, আর কখনো এমনটা হবে না। এত ভালোবাসি তোমায়, একটুও কি রাগ সামলাতে পারবে আমার? আমি তো মারিনি তোমাকে, প্লিজ চোখ খোলো। তোমার এই নীরবতা আমি আর সহ্য করতে পারছি না। একটু কথা বলো আমার সাথে। তবু মৌ চুপ করে রইল, একটু শব্দ পর্যন্ত করলো না। এবার ওজান নিজের সব ধৈর্য হারিয়ে ফেলল। সে আচমকা ঝুঁকে এসে মৌয়ের থুতনিতে সজোরে নিজের দাঁত দিয়ে একটা কামড় বসালো। যন্ত্রণায় মৌয়ের সাথে সাথে চোখ মুখ খিচে তরপরিয়ে উঠল। তা দেখে ওজানের ঠোঁটে এক ফালি দুষ্টু মুচকি হাসি ফুটে উঠল। মৌ ততক্ষণে বিদ্যুৎ গতিতে পেছনে উঠে বসলো, বাজকই মেজাজে ঝেঁজে ওঠে। প্রবলেম কি আপনার? শান্তিতে একটু ঘুমোতেও দেবেন না? আমি কি আপনাকে কোনো ডিস্টার্ব করছি? না তো। তবে কেন বারবার এমন করছেন? কথা বলে আমার সাথে। ওজান একই গলায় বলল, কেন কথা বলবো আপনার সাথে? আমি কথা বললেই তো আপনার মেজাজ খারাপ হয়। আমি তো সব কিছু নিয়ে শুধু ফালতু মজা করি, 5 বছরের অবুঝ বাচ্চাদের মতো বিহেভ করি, অকারণে আপনার হাতে কামড় দিই, আর সামান্য পরীক্ষার 5 নাম্বারটুকু তুলতে পারি না। তিনটা সাবজেক্টে ফেল করে মরে বসে আছি। এমন একটা ঢঙ্গি মেয়ের সাথে কথা বলে আপনার কি লাভ শুনি? দরকার নেই আমার মতো ন্যাকামি করা, নির্লজ্জ আর বেহায়া মেয়ের সাথে কথা বলার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মৌ আবারও রুষ্ট হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মৌয়ের এই বরফ শীতল ও আত্মসম্মানী ব্যবহারে উজান প্রচণ্ড অবাক হয়ে গেল। সে হাড়ে হাড়ে বুঝতে পারে, মেহেরের সাথে তুলনা করে আর সকালে যে কটু কথাগুলো বলেছিল তাতে মেয়েটার মনের একদম গহীনে তীব্র আঘাত লেগেছে। সে একদম নিচু ও কাতর স্বরে আওড়ালো, সরি পিচি। মৌ উজানের দিকে এক পলক শীতল চোখে তাকালো, তারপর নিজেই বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি কেন সরি বলবেন প্রফেসর সাহেব? সরি তো আমার বলা উচিত। দেশে বিদেশে এত নামকরা এক সাকসেসফুল প্রফেসর আপনি, আর আপনার বউ, নিজের বউ তিনটা সাবজেক্টে ফেল করে। সত্যি তো এটা আপনার জন্য চরম লজ্জার বিষয়। যেখানে মেহের এত ভালো নাম্বার নিয়ে পাস করলো সেখানে আমি ফেল করেছি, এটা আপনার ইমেজের জন্য সত্যিই জঘন্য। আর কখনো আমার জন্য আপনাকে সমাজে বা ভার্সিটিতে লজ্জা পেতে হবে না। আমি নিজে পড়াশোনা করব, অনেক অনেক পড়বো, মেহেরের চেয়েও বেশি মন দিয়ে পড়বো। কাল থেকে ফোন ছোবো না, একটু আড্ডা দেবো না, আর টই টই করে ঘুরেও বেড়াবো না। কাল থেকে আমি মেহেরের কাছেও আর যাব না। এই রুমে একলা বসে বসে সারাদিন শুধু পড়াশোনাই করব, আপনাকে বা অন্য কাউকে আর কখনো ডিস্টার্ব করব না। কথাগুলো বলার সময় মৌয়ের দুই চোখের কোণা পেয়ে অঝোরধারায় তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। ওজন ফ্যাকাশে এক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সত্যি মেয়েটাকে সে সকালে একটু বেশি কড়া কথাই বলে ফেলেছে। উজার রুমের চারিপাশে নজর বুলালো। বিছানা থেকে শুরু করে পুরো রুম আজ একদম নিখুঁতভাবে গোছানো, কোথাও একটু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে নেই। নিশ্চয়ই আজ সারাদিন মৌ একাই সব গুছিয়েছে। পড়ার টেবিলটাও সুন্দর করে সাজানো, এমনকি এর আগে উজান তাকে প্র্যাকটিস করতে যেসব ম্যাথ দিয়েছিল তার সব কয়টাই মৌ একা একা সলভ করে রেখেছে, যা বাসায় ফিরে উজান অলরেডি দেখেছে। কিন্তু উজানের জন্য নিজেকে এতটা পাল্টে ফেলা মৌকে উজানের একদম পছন্দ হলো না।
আগের সেই চঞ্চল দুষ্টি আর পাগলি মই ওজনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। পিচ্ছি, আই এম রিয়েলি সরি, আমি সত্যি ইচ্ছে করে তোমাকে এসব বলিনি। আপনার কি কিছু লাগবে? যদি না লাগে তবে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। উজান এবার সম্পূর্ণ ধৈর্য হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌকে টেনে সোজা করে বসল। মৌয়ের আধ ভেজা মুখটা দুই হাতের তালুতে নিয়ে নিজের একদম মুখোমুখি এনে চরম কাতর কণ্ঠে বলল, সরি বললাম তো জান, তবু এমন অভিমান করে থাকবে আমার উপরে? সত্যি তোমায় আঘাত দিতে চাইনি, কিন্তু সকালে শিরিনের সাথে রেজাল্টের সাথে শিরিন বাজেভাবে ব্যঙ্গ করে মেসেজ করেছিল। এই রাগের উপরে আমি নিজের মেসেজটাই কন্ট্রোল করতে পারিনি। আমি আপনার কোনো কৈফিয়ত চাইছি না। কেন আপনি আমাকে বলছিলেন? আমি ভুল করলে আপনি নিশ্চয়ই শাসন করবেন, এর জন্য ক্ষমা চাওয়ার আবার কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আবার আপনাকে কলেজে যেতে হবে। আমি আর চাই না আমার ফালতু ভুলের জন্য আপনাকে কেউ কোনো দিক দিয়ে ছোট করুক। আমি নিজেকে তৈরি করে নেব, যাতে কারোর সামনে আপনাকে আমার জন্য ছোট হতে না হয়। মুহূর্তের মধ্যে উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় মৌকে টেনে এনে নিজের চওড়া বুকের একদম ভেতরে গভীরে লেপ্টে জড়িয়ে ধরল। মৌয়ের চোখের জল নিজের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে মুছে দিয়ে পরম আকুলতায় বলে উঠল, লাগবে না। আমার জন্য তোমাকে বিন্দুমাত্র পাল্টাতে হবে না পিচ্ছি। এই যেমন আছো তুমি, ঠিক এমন পাগলিটাই যে আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। প্রমিস করছি আর কোনোদিন তোমার সাথে এমন বিহেভ করবো না। তবুও প্লিজ এইভাবে কথা না বলো না আমার সাথে, আমি সহ্য করতে পারছি না। তোমার ইচ্ছে না হলে কাল থেকে আর কোনো পড়াশোনাই করার দরকার নেই। আমি কিচ্ছু বলবো না। জোরও করবো না। পড়াশোনা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নিয়ম তো নেই দুনিয়ায়, কেউ দেয়নি। তবুও প্লিজ আমার লক্ষ্মী বউটা একটু স্বাভাবিকভাবে কথা বলো আমার সাথে। তোমার এই দূরত্ব সহ্য করতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি যদি আগে থেকে জানতাম তবে এতটা হার্ট হবে, তবে জীবনেও কখনো ওভাবে বকা দিতাম না। সত্যি আমি কষ্ট পাইনি, আপনি বিচলিত হবেন না। ঘুম পাচ্ছে আমার। মৌ খুব স্বাভাবিক শোনানোর চেষ্টা করে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান তার এমন কৃত্রিম দূরত্ব মেনে নিতে পারল না। সে আলতো করে মৌয়ের নরম গাল দুটো আবারও নিজের দুই হাতের তালুতে আঁকড়ে ধরল। পিচ্চি, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার এই অস্বাভাবিক নীরবতা আমি সহ্য করতে পারছি না? সত্যি বলছি, এতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কত কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা কান ধরে উঠবোস করবো। ওকে, সেটাই করছি। কথাটা বলে উজান সত্যি সত্যি দাঁড়িয়ে পড়তে চাইল, কিন্তু মৌ তাকে আর সরতে দিল না। সে এক ঝটকায় উজানে শক্ত বুকটা দুই বাহু দিয়ে চাপড়ে ধরে অজর ধরায় হু হু করে কেঁদে উঠল। উজান একটা লম্হায় স্থির হয়ে গেল। অত্যন্ত মমতায় মৌয়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মৌ কাঁপা কাঁপা রুদ্ধ কণ্ঠে কান্না ভেজা স্বরে বলে উঠল, আমি সত্যি আপনার কথায় কষ্ট পাইনি, কিন্তু আমাকে মেহুর সাথে তুলনা করাই আমার ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা আপনি বলুন, একজন মানুষ কি কখনো অন্য আরেকজনের মতো হুবহু হতে পারে? মেহু মেহুর মতো পারফেক্ট, আর আমি আমার মতো। আমি কিভাবে ওর মতো হব বলুন? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই আমি পড়ি না। তার মানে এই নয় যে আমি পড়া পারি না। ছোটবেলায় বাড়ির সবাই আমাকে না পড়ার জন্য বকা দিত, কিন্তু আপু সবসময় বলতেন, খেলায় যেমন হার জিত থাকে, পড়াশোনায়ও তেমন সাফল্য ব্যর্থতা থাকে। তাছাড়া ওই শিরিন ম্যাম আজ ফোন করে আমাকে অনেক বাজে কথা বলেছে। উনি বলেছেন আমার দ্বারা নাকি জীবনে কিছু হওয়া সম্ভব নয়। আমি নাকি উজান চৌধুরীর মতো প্রফেসরদের পাশে একদম অযোগ্য। ওনার মতো নাকি এত পারফেক্ট মেয়ে আপনার সাথে মানায়, আর আপনি নাকি আমাকে একটুও ভালোবাসেন না। আচ্ছা উনি আমাকে এত বাজে কথা কেন বললেন? আমি তো ওনাকে সবসময় যথেষ্ট সম্মান করি। আমি কি কখনো ওনাকে খোঁচা দিয়ে বলেছি যে তিনি নিজের ভালোবাসার মানুষকে ফেলে রেখে তারই বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন, আর তাকে ডিভোর্স দিয়ে আগের জনের কাছেই ফিরে আসতে চায়? রাতে অন্যান্য ছেলেদের সাথে ক্লাবে গিয়ে পার্টি করেন। আমি তো এসব নোংরা কথা ওনাকে বলিনি। তবে সামান্য ফেল করার জন্য আমাকে এসব শুনতে হবে কেন? কে হয় উনি আমার? আমার কি শাসন করার মানুষ নেই? উনি কেন এসব বাজে কথা বলবেন? কথাগুলো শোনা মাত্রই ওজান একদম স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার ফর্সা মুখের রক্তবর্ণ রূপ হলো। অতিরিক্ত ক্ষোভ আর তার হাতের শিরা উপশিরা ফুলে ফেপে উঠল। শিরিন পরীক্ষার নাম্বার দেওয়ার সময় মৌকে ব্যঙ্গ করেছিল, আর এখন ডিরেক্ট মৌকে ফোন করে এভাবে মেন্টালি হ্যারাস করেছে। ওজানের ধৈর্য শক্তির বাদ এবার সত্যি চুরমার হয়ে গেল। সে মৌকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তড়িৎ গতিতে উঠে রুমের বাইরে যেতে চাইল। মৌ সাথে সাথে ভয় পেয়ে ওজানকে শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছেন আপনি এই মাঝরাতে? ওই বেয়াদব মহিলাকে আজ হাড়ে হাড়ে বোঝাতে। উজান চৌধুরী ওয়াইফের সাথে বেয়াদবি করার পরিণতি কি হতে পারে? উজান হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মৌ তাকে বিন্দুমাত্র সামনে এগোতে দিল না। দুই হাতে উজানের চওড়া হাত আঁকড়ে ধরে থেকে শান্ত গলায় বলল, লাগবে না আপনার অহেতুক ঝামেলা করতে। আজ ওনার বলা দিন ছিল, তাই বলেছেন। আমাদেরও একদিন সময় আসবে, আমি কথা দিচ্ছি। তারপর থেকে খুব ভালো করে মন দিয়ে পড়ব।
আপনার কোনো কথার অবাধ্য হব না। শাশুড়ি আম্মাও আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কারো জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য পড়াশোনা করা উচিত। পড়াশোনা নিয়ে আমি আর একটুও বাচ্চামো করব না, প্রমিস। মৌয়ের এমন আচমক পরিবর্তন দেখে ওজা না হেসে পারল না। তবে একই সাথে নিজের উপরে প্রচণ্ড অনুশোচনা হলো তার। সে যদি সকালে এত চিল্লাচিল্লি না করে মৌকে এভাবে ভালোবেসে প্রথম থেকে বুঝিয়ে বলতো, তবে এত এত কিছু সৃষ্টিই হতো না। উজান নিচু হয়ে মৌয়ের কপালে একটা দীর্ঘ গাঢ় ভালোবাসার পরশ এঁকে দিয়ে ফিসফিস করে শুধালো, খেয়েছিলে কিছু রাতে? মৌ কোনো উত্তর দিল না, একদম চুপ করে রইল। তার এই অর্থপূর্ণ নীরবতা দেখে উজানের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অভিমান করে না খেয়েই বসে আছে। সে তড়িঘড়ি করে আবার জিজ্ঞেস করলো, দুপুরেও খাওনি তাই না? এবারেও মৌ নিচু মাথায় নীরব রইল। উজান চরম হতাশা ও বিষণ্ণ হয়ে পড়ল। মেয়েটা সারাদিন না খেয়ে থেকে পেটে খিদে নিয়ে রয়েছে, আর সে কিনা একা খেয়েছে। উজান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জাস্ট ওয়েট চান, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মৌ বারণ করা সত্ত্বেও উজান সোজা নিচতলা কিচেনের রুমে চলে গেল। কিচেন রুমে গিয়ে খুঁজে খুঁজেও মৌয়ের পছন্দের কোনো খাবার খুঁজে পেল না। আজ রাতে বাড়িতে রুই মাছের ঝোল রান্না করা হয়েছিল, অথচ এই মাছ মৌ চোখেও দেখতে পারে না। উজান তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে দেখল ভেতরে ফ্রেশ চিকেন রয়েছে। সে সেখান থেকে দুজনের জন্য বেশ কিছু পিস বের করে নিল। তারপর উপরে ক্যাবিনেট খুলে চাল ডাল থেকে পোলাওয়ের চাল বের করলো। সমস্যা হলো, জীবনে কোনোদিন সে কিচেন রুমের হাঁড়িতেও হাত দেয়নি। এই গভীর রাতে সে রান্না করবে। উজান পকেট থেকে নিজে ফোনটা বের করে ইউটিউবে সার্চ দিল। তারপর ভিডিও দেখে দেখে সকল মশলা আন্দাজ করে দিল। পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে কেটে তার চোখের নাকের জল এক হয়ে লালচে এবং ফোলা রূপ ধারণ করলো। আয়নায় নিজের এই করুণ দশা দেখে উজান নিজেই একফালি হেসে ফেলল। গ্যাসে আগুন জ্বালাতেও না পেরেও আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফায়ার অন করলো। জীবনে কোনোদিন যে পুরুষ কিচেন রুমে ছায়াও মারায়নি, আজ নিজের প্রিয় ওয়াইফের পেটে খিদের কথা ভেবে সেই উজান চৌধুরী টানা 2 ঘন্টা পুরো কিচেন রুমে রণক্ষেত্র বানিয়ে ফেলে শেষমেশ চিকেন আর গরম পোলাও রান্না শেষ করলাম। পুরো কিচেন রুমের অবস্থা এখন এমন থমথমে যে সকালে যে কোনো লোক দেখলে হার্ট অ্যাটাক করবে। কিন্তু উজানের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। সে অতি যত্নে একটা প্লেটে ধোয়া ওঠা গরম পোলাও আর চিকেন নিয়ে সোজা দোতলায় নিজের রুমে ফিরে এলো। রুমের ভেতরে মৌ বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছিল। এতক্ষণ না খেয়ে থাকায় ভীষণ ক্লান্তি লাগছিল তার। কিন্তু উজানকে প্লেট হাতে রুমে আসতে দেখে তার ঠোঁটে কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তার চেয়েও বেশি অবাক হলো থালায় ধোয়া ওঠা গরম চিকেন পোলাও দেখে। উজান এসে নিঃশব্দে মৌয়ের পাশে বিছানায় বসে এক লোকমা গরম পোলাও আর মাংস খেয়ে মৌয়ের মুখের সামনে তুলে ধরল। এত অবাক হওয়ার পরেও প্রচণ্ড ক্ষুধা থাকায় মৌ আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। চুপচাপ লোকমাটা মুখে পুরে নিল। কয়েক লোকমা পেটে যেতেই উজান বেশ উৎফুল্ল নিয়ে জিজ্ঞেস করল, টেস্ট কেমন হয়েছে পিচ্ছি? মৌ একদম আন্দাজ করে নিয়ে বলে উঠল, অনেক মজা হয়েছে, কিন্তু এটা কে রান্না করলো? মেহু তো সন্ধ্যায় বলেছিল আজ রুই মাছ রান্না করে হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে? ও যেন একবারও ওচালো। সত্যি অনেক টেস্টি হয়েছে, কিন্তু কে রান্না করেছে বলেন তো? ওজন ঠোঁটে করে মুচকি হাসি ফুটিয়ে আনন্দে আওড়ালো। প্রফেসর ওজন চৌধুরী আর তার প্রিয় ওয়াইফের জন্য লাইফে ফার্স্ট টাইম নিজ হাতে রান্না করে নিয়ে এলো, স্পেশালি আপনার জন্য ম্যাডাম। মৌ তো কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লো। বিশ্বাসই করতে পারছে না যে এই হাই প্রোফাইল প্রফেসর তার জন্য রান্না করে গিয়ে রান্না করেছে। ওজন কৌতূহলী হয়ে সে নিজেই প্লেট থেকে এক লোকমা মুখে দিল। মৌ যতটা বাড়িয়েই বলল, রান্না ততটাও সুস্বাদু হয়নি, তবে একদম ফেলে দেওয়ার মতোও নয়, কোনো মতো চালিয়ে নেওয়ার মতো। সে খানিকটা অভিমানের সুরে বলল, পিচি মিথ্যে বললে কেন? অতটাও তো টেস্টি হয়নি। ততক্ষণে মৌয়ের নজর গেল উজানের হাতের তালুর উপরে এক অংশে, যেখানে আগুনের তাপে হালকা ছাকা লেগে লাল হয়ে আছে। মৌ পরম ভালোবাসায় উজানের সেই লালচে স্থানে নিজের ঠোঁট ছুঁয়ে একটা মিষ্টি চুমুক খেলো। তারপর মমতার মৃদুস্বরে বলল, টেস্টি হয়েছে, সত্যি অনেক টেস্টি হয়েছে। কোথাও কি কখনো শুনেছেন বউ অভিমান করে না খেয়ে থাকলে স্বামী মাঝরাতে নিজের হাত পুড়িয়ে বউয়ের জন্য রান্না করে নিয়ে আসে? কিন্তু আমার প্রফেসর সাহেব তা করেছে, তাই সে আমার কাছে অলওয়েজ বেস্ট। এবার আর কথা না বাড়িয়ে দয়া করে জলদি খাইয়ে দিন তো, প্রচণ্ড খিদে পেয়েছে আপনার বউয়ের। উজানের বুকটা একটা পরম তৃপ্তিতে ভরে গেল। সে পরম যত্নে এক এক লোকমা করে নিজের হাতে বউকে খাইয়ে দিতে লাগলো, আর মৌ কোনো আপত্তি না করে নিজে যেমন খেতেই লাগলো। দেওয়াল গড়ির কাটায় তখন সকাল 10টা ছুঁই ছুঁই। মৌ কলেজের ড্রেসটা পরে নিজেকে গুছিয়ে নিয়েছে। পড়তে যাওয়ার জন্য টেবিল থেকে সব বই খাতা গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছে। এমন সময় আচমকা ঘাড়ে একটা পরিচিতি তপ্ত ও ভারী নিঃশ্বাসের স্পর্শ পেল। পর মুহূর্তেই ওজা নিচে মুখটা ডুবিয়ে দিল মৌয়ের উন্মুক্ত ঘাড়ে। সাথে সাথে একটা অদ্ভুত মাদকতায় শিহরণ বয়ে গেল মৌয়ের সারা শরীর জুড়ে।
মৌ দুই ভ্রু কুঁচকে পেছনে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, অলরেডি 10টা বেজে গিয়েছে, কিন্তু কলেজ ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি, আর আপনি এখনও এখানে এসে দুষ্টুমি করছেন? তাড়াতাড়ি চলুন, কলেজে যেতে হবে। উজান কোনো কথা না শুনে আবারও মৌয়ের নরম কোমরটা পেছন থেকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে চওড়া বুকের সাথে লেপ্টে পাঁচা কোলে করে সামান্য উঁচুতে তুলে নিল। তারপর নিজের নাকটা মৌয়ের নাকে ঘেঁষে একদম ফিসফিসে আওড়ালো। কি করবো বলুন তো ম্যাডাম? আপনার মাঝে যে এতটাই নেশা মাখানো আছে যে আপনাকে কাছে পেলে আমার আর ঘড়ি কাটার দিকে তাকাতেই ইচ্ছে করে না। হয়েছে, ছেড়ে দিন তো, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। মৌ মৃদু ধাক্কা দিল। হুম, তার আগে শাশুড়ি আমাকে ডেকে আনবো এখন? সকালে শাওয়ারের পরও বিরক্ত করলেন, আর এখন আবার শুরু করেছেন। আমার ভালোবাসা তোমার এত বিরক্ত লাগে পিচ্ছি? উজান একেবারে নিজেও শান্ত সুরে শুধালো। মুখ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। সে তো একদম ঠাট্টা করে কথাটা বলেছিল, এইভাবে শোনানোর জন্য তো বলেনি। এর মাঝে উজান আলতো করে তাকে ছেড়ে দিল। তারপর নিচে মাথা নিচু করে একেবারে বিষণ্ণ নিচু গলায় বলল, ওকে ভাই, আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। মৌ তড়িঘড়ি করে এক ঝটকায় উজানের হাড়টা চেপে ধরল। সে লাফ দিয়ে দ্রুত বেডের উপরে উঠে উজানের সামনাসামনি একদম সোজা হয়ে দাঁড়ালো। উজানের মাথায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে ভালোবাসায় চওড়া কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর উজানের গলায় দু হাতে পেঁচিয়ে একবারে আদরে গলায় বলল, আপনি সবসময় আমার কথার উল্টো বানিয়ে বোঝেন কেন বলুন তো? আমি কখন বললাম আপনার ভালোবাসা আমার বিরক্ত লাগে? একটু আগে তো শাওয়ার নিলাম, তাই বললাম এখন আর দুষ্টুমি করবেন। আবার আপনি অমনি ধরে নিলেন আমি আপনার ভালোবাসাকে বিরক্তি বলছি। এতটাও খারাপ ভাবেন আমায়? ভাবি না, তবে বড় ভয় হচ্ছে পিচ্ছি। আমার এই পিচ্চিটা আবার অন্য কারো মায়ের বাঁধনে পড়ে হারিয়ে না যায় তো। মৌ এক লম্হায় চমকে উঠে উজানের বুকের দিকে তাকালো। উজানের ভেতরে কথার অসীম গভীরতা সে খুব ভালো করে আঁচ করতে পেরেছে। তবুও বুকের ভেতরের কম্পন সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় প্রতিধ্বনিত করল, আপনি হুট করে এমন অদ্ভুত কথা কেন বলছেন বলুন তো? ও যেন এক মুহূর্ত সময় না দিয়ে মৌকে তীব্র আবেশে নিজে বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা তখন রীতিমতো প্রলয়নকারী বিদ্যুতের গতিতে লাফাচ্ছে। বুক জুড়ে জমা হয়ে আছে এক অজানা বিষাদময় ভয়। একদিকে নিজের বিপজ্জনক জীবনের অজানা পরিণতি, অন্যদিকে নিজের সবচেয়ে প্রিয় নারীকে চিরতরে হারিয়ে ফেলার তীব্র আকাঙ্ক্ষা। সে কাঁধর স্বরে ফিসফিসিয়ে আওড়ালো, আমি সব জানি পিচ্ছি, আমি খুব ভালো করে জানি রোহান তোমাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তোমায় ছাড়া এই উজান চৌধুরী যে একদম শূন্য, একেবারে নিঃস্ব। আমার অতীত তো আগেই কেউ একজন এসে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর তোমার এই ভালোবাসায় ভয় করে তো উজান চৌধুরী আবার নতুন করে বাঁচতে শিখেছে। এরপর তুমি যদি অন্য কারো মায়ায় আমাকে ছেড়ে চলে যাও, তবে আমি নিঃস্বহীন হয়ে যাব, একটুও বাঁচব না তোমায় ছাড়া। ময়ের বুকের ভেতরটা তীব্র একটা আশঙ্কায় কেঁপে উঠল। উজান রোহানের কথা জানে, অথচ এতদিন তার আচরণে মৃদু পরিমাণও টের পেতে দেয়নি। মৌ উজানের বুক থেকে সামান্য সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে আরও আষ্টে পিষ্টে বুকের সাথে চাপড়ে ধরে রইল। মৌ অবশ্য অবাক হলো না। সে ভালো করেই জানে উজানের পুরো অতীত কতটা ক্ষতবিক্ষত আর বেদনাময়। এই মানুষটা জীবনে কতটা গভীর আঘাত সে বিশ্বাসঘাতকতায় পেয়েছে তা তার কাছে অজানা নয়। কিন্তু উজান কিভাবে ভাবতে পারল যে মৌ তাকে এভাবে ফেলে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরবে? মৌ অনেক চেষ্টা করেও অবশেষে উজানের শক্ত বুক থেকে নিজেকে ছাড়িয়ে আনল। তারপর নিজের কাঁপা কাঁপা দুই হাতের তালুতে উজানের গাল দুটো আঁকড়ে ধরে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে শুধালো, প্রফেসর সাহেব, এসব কি ভুলভাল বকছেন আপনি? আমি সব জানি পিচ্ছি, তোমাদের ব্যাপারে সব কথা সুইটহার্ট আমাকে আগেই বলেছিল। সত্যি বলছি পিচ্ছি, তোমায় ছাড়া আমি আর বাঁচতে পারবো না। আমি জানি হয়তো রোহানের ভালোবাসা আমার মতো অত নিঃস্বার্থ নয়, কারণ উজাদ চৌধুরী তোমাকে ভালোবাসে নিজের প্রয়োজনে। তোমাকে ছাড়া আমি অচল, তাই তোমায় এত ভালোবাসি। প্লিজ পিচ্ছি, কেবল আমার এই বেঁচে থাকার জন্য হলেও আমার কাছে চিরকাল থেকে যাবে তো তুমি? মৌয়ের মুখের সমস্ত ভাষা যেন এক লম্হাই হারিয়ে গেল। প্রফেসর ওজন চৌধুরীকে কখনো এতখানি অসহায় আর কাতর হতে দেখেনি সে। মৌ ওজানের গালে জমে থাকা এক ফোঁটা জল মুছে দিয়ে দৃঢ় অবিশ্বাসের স্বরে বলল, এমন বাকুল হয়ে বলছেন কেন বলুন তো? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনিহীনা আমি নিজে কিভাবে বেঁচে থাকবো শুনি? হয়তো রোহান ভাইয়া আমাকে অনেক বছর ধরে ভালোবাসে, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন সেই নজরে দেখিনি। তাকে আমি সত্যি ভালোবাসি, তবে সেটা নিজের বড় ভাই হিসেবে, নিজের জীবনসঙ্গী হিসেবে তো কেবল আপনাকেই ভাবি। আর সত্যি বলতে প্রয়োজন ছাড়া কি দুনিয়ায় কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে? যেমন আপনাকে আমার প্রতিটি নিঃশ্বাসে চাই, তাই তো আপনাকে ভালোবাসি, এটাই তো আমার আত্মাধিক প্রয়োজন। আবার রোহান ভাইয়াও আমাকে নিজের করে যায়, সেটাও তার প্রয়োজন। তাই বলে নিজের এত গভীর ভালোবাসাকে এভাবে ছোট করবেন না প্লিজ।
আমি আমার ভালোবাসাকে ছোট করছি না পিচ্ছি। ওজান মৌয়ের কপালে কপাল ঠেকিয়ে বুঝে আসা গলায় বলল, তবে তোমায় ছাড়া সত্যি উজান চৌধুরী আর কোনো অস্তিত্বও থাকবে না। আমি মরে যাব, প্রমিস করো আমাকে। কখনো এই পুরুষটাকে একা ফেলে মাঝপথে হারিয়ে যাবে না। এমনকি আমি যদি কখনো কোনো দুর্ঘটনায় মরেও যাই, তবুও আমার এই পিচ্চি বউটা অন্য কোনো দ্বিতীয় পুরুষের হবে না, প্রমিস করো। মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। উজানের বুকের ওপরে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। উজানের এই বুক ফাটা কণ্ঠস্বরটা আজ কেমন যেন অচেনা একটা ছন্দ ছাড়া পাখির মতো শোনালো। কেন হঠাৎ এমন পাগলামোর মতো আচরণ করছে লোকটা? কিসের এত ভয় তার মনে? এই অচেনা ভয়ের কোনো উত্তর খুঁজে পেল না মৌ। ওজার মৌয়ের চোখে থেকে গলে পড়া এক ফোঁটা মুক্ত ছড়া জল নিয়ে আঙুলে মুছে ফেলল। তারপর তার বুকে আলতো করে একটা চুমু খেয়ে নিজের মুখোমুখি করে নরম কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স পিচ্ছি, আর কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু দেখতে ভালো লাগে না আমার, কষ্ট হয় কেন বোঝো না? মৌ তখনও ছোট বাচ্চাদের মতো হেঁচকে তুলছে। সে কিছুটা ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, তাহলে আপনি এমন আজব কথা কেন মুখে আনলেন বলুন তো? আপনার কাছে কি আপনাকে কাছে পেয়ে দু চোখ ভরে সামনাসামনি দেখতে না পেয়ে আপনার হাতে হাত না রেখে একটানা 2 বছর আপনার জন্য অপেক্ষা করেছি। তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ফেলে কেবল আপনাকে চেয়েছি আল্লাহর কাছে। এত কাঠফোড় পুড়িয়ে পাওয়ার পর আজ আপনি বলছেন আমি অন্য কোনো পুরুষের মায়ায় পড়ে যাব? আপনার কি একটুও মনে হয় না যে আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়? আর আপনি সামান্য কারণেই আমাকে একা ফেলে মরে যাওয়ার কথা বলছেন কেন? আপনিহীন এই তাসফিয়া মৌ চৌধুরীর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি আমার প্রথম আর আপনি আমার শেষ। এই তাসফিয়া মৌ চৌধুরী আপনাকে আজ ওয়াদা করছে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগেও আমার চোখে অন্য কোনো পুরুষের দিকে যাবে না। মৌয়ের মুখে কথাগুলো শুনে ওজানের মনটা পলকে জড়িয়ে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে মৌকে শক্ত করে নিজের পাচা কোলে তুলে নিল এবং তার কলেজ ব্যাগটা নিয়ে নিজের অন্য কাঁধে ঝুলিয়ে দিল। মৌ ওজানের চওড়া গলায় 2 হাতে শক্ত করে নিজের বাহু পেঁচিয়ে ধরে রাখলো। ঠিক সেই মুহূর্তে গাড়ির দিকে যাওয়ার সময় ওজানের চওড়া বুকে চিরে বেরিয়ে এলো তৃপ্তির একটা বাক্য, লাভ ইউ জান, আই রিয়েলি লাভ ইউ। এইতটুকুই মাত্র বলে সে মৌকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এরপর সিঁড়িতে নামার সময় বাড়ির সবাই হাঁ করে তাকিয়েছিল। তবে চারিপাশে কে কি দেখলো, কে কি ভাবলো, এসব নিয়ে ওজানের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। তার সমস্ত দুনিয়া জুড়ে ছিল কেবলমাত্র তার পিচি বউটাই আচ্ছন্ন হয়েই ছিল। এদিকে কলেজের মূল ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে মৌ আর মিহির। সবেমাত্র হাফ টাইমের বেলা পড়েছে। চারিপাশে সব স্টুডেন্ট হইচই করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেল। কেউ আছে ক্যান্টিনে, কেউ বা কলেজের সবুজ মাঠে কিংবা ক্যাম্পাসের বাইরে একটু হাওয়া খেতে। ঠিক তখনই মৌয়ের নজর হঠাৎ গিয়ে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা ললিতার ওপরে। মেয়েটা কেমন যেন একটা দৃষ্টি নিয়ে একটানে তাকিয়ে আছে। মৌ কৌতূহল নিয়ে ললিতার চোখের সেই দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। সে দেখল অনার্স ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে অন্য একটা ভবন থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন স্বয়ং ওজান স্যার। আর সেই দিকে চোখের পলক না ফেলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ওই শাকচুন্নি ললিতা। কলেজের চত্বরে দাঁড়িয়ে তার প্রফেসর স্বামীকে এভাবে গিলে খাওয়ার মতো চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মৌয়ের মাথার রক্ত চড়ে গেল। চোখের পলকে তার সমস্ত রাগ গিয়ে জমা হলো নাকের ডগায়। বিষয়টি টের পেয়ে মেহের সঙ্গে সঙ্গে মৌয়ের হাত খপ করে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, প্লিজ দোস্ত, এখানে কোনো পাগলামি করিস না বলছি। এমনিতেই চারিদিকে কত স্টুডেন্ট। দাঁতে দাঁত চেপে মৌ ফোঁস করে উঠল, এই ডাইনিটা আমার প্রফেসর সাহেবকে দেখে চোখে দিয়েই গিলে খাচ্ছে, আর তুই বলছিস আমি সাইলেন্স হয়ে এই রোমিও জুলিয়েট মার্কা দৃশ্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখবো? আরে আমি তো তোর রাগ বুঝতে পারছি, কিন্তু তুই তো জানিস কলেজে এসে এসব পাগলামি করতে স্যার নিজেই নিষেধ করে দিয়েছেন। মো প্লিজ প্লিজ ঝগড়া করতে যাস না বলছি। মিহির আকুল হয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কার কথা কে শোনে। মৌ তখন রাগে অন্ধ হয়ে মিহিরের হাত ছাড়িয়ে সে অন্যরকম একরকম তেড়ে গিয়ে সোজা ললিতার সামনে গিয়ে হাজির হলো। ললিতা তখন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আনমনে ওজানকে দেখতে ব্যস্ত ছিল। আর ঠিক সেই সুযোগে মৌ পেছন থেকে গিয়ে সজোরে একটা ধাক্কা মারল। হঠাৎ এমন আচমকা ধাক্কায় ললিতা সামলাতে না পেরে সোজা গিয়ে ধরাস করে মাটিতে লুটিয়ে পড়ল নিজেই। এই অপমানজনক অবস্থা থেকে ললিতা যখন চোখ তুলে তাকালো এবং সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন তার নিজের রাগও 7 আসমানে ছাপিয়ে দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ললিতার এই কোমর ভাঙা অবস্থা থেকে মৌয়ের আর হাসি থামছে না। সে খিলখিল করে এমন উচ্চ স্বরে হেসে উঠল যে আশেপাশে উপস্থিত সব কিছুই নজর তাদের দিকে ঘুরে গেল। হাসতে হাসতে খিলখিল করে ভরা মাঠে মৌ মজলিসের মাঝে কটাক্ষ করে বলে উঠল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? যে যে জায়গায় ব্যথা সে সেই জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে রাখো, তবুও আরেকজনের ভাতারের দিকে নজর দিও না।
আচমকা মাটিতে পড়ে যাওয়ার কারণে ললিতা উঠে দাঁড়াতে পারছিল না, তবে তাতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, মৌয়ের বাচ্চা। কথাটা শেষ না করেই মাটি থেকে কোনো মতো কাপড় ঝেড়ে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো। ললিতাকে তেড়ে আসতে দেখে মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মৌ দৌড় দিল মাঠের অন্য প্রান্তের দিকে। ললিতাও দাঁতে দাঁত চেপে তার পেছনে পেছনে গজরাতে গজরাতে ছুটল। দৌড়াতে দৌড়াতে সে হাঁপাতে হাঁপাতে রাগে ফেটে পড়ে বলতে লাগলো, দাঁড়া বলছি মৌয়ের বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত সাহস হলো কি করে সবার সামনে আমাকে এমন বিশ্রীভাবে অপমান করিস? তুই জানিস আমি কে? দৌড়াতে দৌড়াতে মৌ ততক্ষণে কলেজে পুরনো পুকুরঘাটের কাছে গিয়ে একটা গাছের আড়ালে থমকে দাঁড়িয়ে গেল। তারপর একটু দম নিয়ে মুখটা ঝাঁকিয়ে ঝটপট জবাব দিল, শাকচুন্নি, তুই তো নিজেই জানিস না তুই আসলে কে। তাহলে আমি কিভাবে বলবো তুই কোন শাওড়া গাছের পেতনি? আর আমি তো কোনো মিথ্যা বলছি না, যা সত্যি তাই তো সবার সামনে মুখের ওপরে শুনিয়ে দিয়েছি। একটু কি লজ্জা করে না তোর আরেকজনের ভাতারের দিকে তাকিয়ে থাকিস নির্লজ্জ মেয়ে? লজ্জা নেই একটু? মৌ, তোর বাড়াবাড়ি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে দিচ্ছি। রাখ তোর বালের সীমানা, ডাইনি একটা। নেক্সট টাইম যদি আমার প্রফেসরের দিকে লজ্জামি নজর দিয়ে তাকিয়েছিস তবে তোর ওই চোখ দুটো আমি উপড়ে ফেলবো। ললিতা এবার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর প্রফেসর মানে তোর সাথে উজান স্যারের সম্পর্ক আছে? এই কথা শুনে মৌ এবার ভীষণভাবে ঘাবড়ে গেল। ওজা তো তাকে কড়া করে নিষেধ করে দিয়েছিল কলেজে কাউকেই তাদের সম্পর্কের কথা গুণা করেও না জানাতে, অথচ একটু আগে সে নিজের মুখে সব ফাঁস করে দিতে বসেছিল। মৌ আমতামতা করে ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আমার আমার আবার কি হবে? আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কথাটা শেষ করে মৌ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। টিকটিকির মতো দ্রুত পায়ে চালিয়ে সেখান থেকে ভৌদৌড় দিয়ে সবার মাঝে মিলিয়ে গেল। এদিকে ললিতা একা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবলেশীন চোখে সেই দিকে তাকিয়ে রইল। তার মনের ভিতরে তখন শত শত খাটকা একসঙ্গে নাড়া দিয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে দীর্ঘ পা ফেলে সেখানে এসে হাজির হলো জিহাদ। ললিতাকে একটু ফুসতে দেখে জিহাদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে ললিতা, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হাঁপাচ্ছিস কেন? মৌ তাকে আবার কি বলে গেল? ললিতা দীর্ঘশ্বাস ফেলে শ্বাস পেল। তার চোখের কোণে তখন প্রতিশোধের হিংস্র আগুন জ্বলছে। সে শক্ত গলায় জিহাদকে বলল, আমি ঠিক আছি জিহাদ, তবে আমার ব্রেন বলছে উজান ছাড় আর এই মৌয়ের মধ্যে ডালমে কুচ কালা তো জারুর হে। আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। এদিকে ঠিক বলছিস একদম। শুধু তুই একাই নয় দোস্ত, আমিও তো গত কয়েকদিন ধরে খেয়াল করেছি মাঝে মাঝে মৌকে স্যারের কেবিনে কুরকুর করতে দেখা যায়। এমনকি স্যার যখন ডিপার্টমেন্টে থাকেন না, মৌয়ের পাত্তাই থাকে না। এই দুটোর মধ্যে একটা গোপন চক্কর চলছে, কিন্তু এখন কি করবে তুই? ললিতার ঠোঁটের কোণে মুহূর্তেই একটা মারাত্মক পৈশাচিক ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে চোখ মিটমিটিয়ে বাঁকা সুরে বলল, কি আর করবো বল, ওদের এই সিক্রেট রিলেশনশিপটা এবার আমি পুরোপুরি কলেজের সামনে নিয়ে এসে এক্সপোজ করব। ওই মৌ সবার সামনে আমাকে যেভাবে অপমান করে কাদা মাখিয়ে দিয়েছে, তার একটা শোধ আমি পই পই করে উসুল না করলে আমার নাম ললিতা নয়। কলেজের প্রিন্সিপাল বাকি সব প্রফেসর আর সমস্ত স্টুডেন্টদের সামনে ওদের এমন লজ্জায় ফেলবো, তখন বুঝবে ললিতার সাথে বাথরুমি করার শখ কত প্রকার ও কী কী। চলে আয় আমার সাথে। স্যার এখনও মনে হয় নিজের কেবিনে গিয়ে পৌঁছায়নি, তার আগেই আমাদের সব করতে হবে। এরপর জিহাদ আর এক মুহূর্ত নষ্ট না করে ললিতার পেছন পেছনে তাদের সেই চেনা অভিসন্ধির গন্তব্যের দিকে পা বাড়ালো।